আচ্ছা, বেসিক্যালি তোমার এইখান থেকে আমরা হচ্ছে এইখান থেকে বেসিক্যালি তোমার যা যা জানা উচিত, কি কি জানা দরকার, এটা সব চ্যাপ্টারের কাজে দিবে। পারমাণবিক ভর, কিছু মৌলের পারমাণবিক ভর জানা লাগবে। মৌল সংখ্যা নিয়ে হচ্ছে একটু ডিটেলসে জানতে হবে, কারণ হচ্ছে এই মৌল নিয়ে যদি তুমি একটু ভালোভাবে জানা থাকে, মৌলের যে সূত্রগুলো আছে, তাহলে তুমি থার্ড চ্যাপ্টারেও পাবা, অনেক ম্যাথ সলভ করতে পারবা। ফোর্থ চ্যাপ্টার যেটা আছে সেকেন্ড পেপারে, থার্ড ফোর্থ এন্ড ফার্স্ট চ্যাপ্টার যেটা, সবগুলাতেই কাজে দিবে আর কি। মৌল সংখ্যাটা সব জায়গায় কাজে দেবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মৌলের যে সূত্রগুলো আছে সবগুলা যদি জানা থাকে, অলমোস্ট দেখবা যে 60 থেকে 70% ম্যাথ তুমি ইজিলি করতে পারতেছো। ঘনমাত্রার ব্যাপারগুলো আছে, আমরা তো জানি যে মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, পার্সেন্টেজ, পিপিএম, এগুলো আমরা দেখবো। জারণ বিজারণ থেকে তোমার যে টাইপের প্রশ্ন আসে সেগুলো একটু দেখবো। ট্রাইটেশন রিলেটেড যে প্রবলেম গুলো আছে সেগুলো দেখবো। আর হচ্ছে অন্যান্য যে প্রবলেম গুলো আছে এগুলো একটু দেখবো। সো এইখান থেকে একটু আমি বলে দেই যে নর্মালি হচ্ছে জানো সবগুলাই হয়তো বা অনেকগুলাই জানা আছে, তারপরেও কিছু কিছু পরমাণুর হচ্ছে ভর গুলা একটু খুব ভালোভাবে জানা লাগে। দেখো তো এখানে সবগুলো একবার করে জানা আছে কিনা একবার দেখে নাও তো। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, কার্বন হচ্ছে 12, নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন 16, সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24, অ্যালুমিনিয়াম 27, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন 35.5, পটাশিয়াম 39.1, ক্যালসিয়াম 40, ক্রোমিয়ামের এটা কি জানো? ক্রোমিয়াম 52। এই পাশের গুলো একবার দেখে নাও তো। না ভাইয়া। এই পাশের গুলো একবার দেখে নাও। বাম পাশের গুলো হয়তো মনে থাকবে, ডান পাশের গুলো একবার দেখে নাও। ক্রোমিয়াম 52, ম্যাঙ্গানিজ হচ্ছে 55 মনে রাখতে পারো, এরকম মনে রাখতে হবে না, 55, এটা 55 মনে রাখতে পারো। আয়রনটা মনে রাখতে পারো 55.85, অথবা তুমি 56 মনে রাখতে পারো। নিকেল 58.7, কপার 63.5, জিঙ্ক 65 মনে রাখা যাইতে পারে। আর্সেনিক, সিলভার 108, এটা অনেক জায়গায় কাজে দেয়। সিলভার এটা আমাদের চতুর্থ চ্যাপ্টারেও কাজে দিবে। সিলভারের পারমাণবিক ভর হচ্ছে কত? 108। মার্কারি হচ্ছে 200, লেড 207। সবগুলো মনে রাখতে না পারলেও অ্যাটলিস্ট যেন এই সিলভারের আগ পর্যন্ত একটু যেন মনে থাকে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, একটু রেসপন্স করবো, হ্যাঁ। আর এটা তো আমরা জানি, এই যে চুন বা কুইক লাইম যেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটাকে বলা হয় কুইক লাইম। আর কলি চুন যেটা, সেটাকে বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বা এটাকে স্ল্যাকেড লাইমও বলে। এগুলো জানি, তাই না? জি ভাইয়া। ওকে, আচ্ছা। এইখানে এই যে সূত্রগুলা, মৌলের যতগুলা সূত্র আছে, যত টাইপের সূত্র হইতে পারে এখানে বেসিক্যালি দেয়া আছে। আর একটা দেয়া নাই, ওটা আমি পরে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে খেয়াল করি। n ইকুয়ালস টু w বাই m। প্রথমটা কি? n ইকুয়ালস টু w বাই m। এখানে w কি? পরিমাণ। পরিমাণ, কোনো রাইট। কিছু। কোনো কিছুর পরিমাণ, রাইট। আর m টা কি? ক্যাপিটাল m। ভর, আণবিক আণবিক ভর। ভর, রাইট, আণবিক ভর। আচ্ছা। আর n ইকুয়ালস টু কি? n বাই n অফ a। এখানে এই n টা কি? অণুর সংখ্যা। না। রাইট, হ্যাঁ। অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন, এই যে এখানে লেখা নাই। ধরো আয়ন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, যাই কিছু বলুক না কেন, ঠিক আছে, সেটা হচ্ছে এই ক্যাপিটাল এন। আর এন অফ এ মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যা। রাইট, মানটা কত? 6.023 × 10^23। ভেরি গুড। আচ্ছা, আরেকটা হচ্ছে এন ইকুয়ালস টু ভিএস বা এসভি, যেটাকে আমরা বলি এন ইকুয়াল টু এসভি। তো এইখানে এসটা কি? ঘনমাত্রা। রাইট, এস হচ্ছে ঘনমাত্রা। ইউনিটটা কি ঘনমাত্রার? এম। এম বা ক্যাপিটাল এম, বা এটাকে এম বলে না, এটাকে বলে মোলার, হ্যাঁ, মোলার। মোলার, বা এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা কি? মোল পার লিটার। মোল পার লিটার, সো দুইটাই পার থাকতে পারে। লিটার। আচ্ছা, আর এই যে ভিটা কি? বিটা হচ্ছে আয়তন। আচ্ছা, এইটা অবশ্যই মাথায় রাখবা, এটা হচ্ছে লিটারে আয়তন। অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবা, এই আয়তনটা কিসে? লিটার ইউনিটে। লিটার। হ্যাঁ, এন ইকুয়াল টু এসভি, যেখানে এসটা হচ্ছে ঘনমাত্রা, যার ইউনিট হচ্ছে মোল পার লিটার বা মোলার, আর ভিটা হচ্ছে কি? লিটারে আয়তন, ঠিক আছে? জি ভাইয়া। এন ইকুয়াল টু এইটা দেখো, ভি ডিভাইডেড বাই 22.4।
এই ফর্মুলাটা আমরা কখন ইউজ করব? আমরা এসটিপিটি তে বললে রাইট, ভেরি গুড। যদি কোথাও এসটিপি তে ভলিউম দেয়া থাকে, আয়তন দেয়া থাকে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ধরো তোমাকে আমি বলে দিলাম যে এসটিপি তে কোন একটা পাত্রে তোমার অক্সিজেন গ্যাস আছে, মনে করো বললাম 20 লিটার, ঠিক আছে? তাহলে এখানে কত মোল অক্সিজেন আছে, কিভাবে করব? ওই যে 20 কে দিয়া 22.4 দিয়ে ভাগ করে দিব। রাইট, 20 কে 22.4 লিটার দিয়ে ভাগ করে দিব, যা আসবে সেটাই হচ্ছে মোল। মোলের ইউনিট হচ্ছে মোল, ঠিক আছে? আচ্ছা, আর যদি কোথাও এই যে এই ফর্মুলাটা ইউজ করব কখন? যদি এসএটিপি তে কখনো পরিমাণ দেয়া থাকে। আচ্ছা, এসটিপি এবং এসএটিপির ডিফারেন্স কি? এসটিপি আর এসএটিপি মনে আছে? এডিএডির একটা কি শর্ট ফর্ম ছিল? আচ্ছা, আমি একটু বলে দিই। কি জানি, এসটিপি কি? অ্যালবুমিনাম এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। রাইট। আর এসএটিপি মানে এটা ভুলে গেছি। অ্যাম্বিয়েন্ট বা অ্যাটমসফেরিক। এ হ্যাঁ, ফর অ্যাম্বিয়েন্ট অর অ্যাটমসফেরিক, স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক টেম্পারেচার এন্ড প্রেসার। এইখান থেকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এসটিপি তে তোমার টেম্পারেচার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত? এখানে 25 ডিগ্রি। এসটিপি তে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার কত? প্রমাণ তাপমাত্রা এবং চাপ 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি। 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, 273 কেলভিন, ঠিক আছে? আচ্ছা, প্রেসার কত? 1 atm। 1 atm, রাইট। আর 0 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার প্রেসারে ভলিউম কত? 22.4 লিটার। 22.4 লিটার, ভেরি গুড। আর এসএটিপি তে টেম্পারেচার কত বলো তো? এসএটিপি তে এসটিপি তে টেম্পারেচার 24.789 না, লিটার। টেম্পারেচার ও 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 25 ডিগ্রি বা সেন্টিগ্রেড। 298 কেলভিন, ঠিক আছে? আর প্রেসার কত? 1 অ্যাটমসফিয়ার। এটাও 1 অ্যাটমসফিয়ারই বলে, বা অনেক জায়গায় দেখবো 1.01 বারও বলে, একই জিনিস। আর এই জায়গায় এসএটিপি তে ভলিউম কত? কোনটা? এসএটিপি, এসএটিপি, ও 24.789 লিটার। রাইট, 789, 24.789 বা 24.8, ঠিক আছে? এত লিটার। তো এগুলা থেকে কিন্তু এমসিকিউ আসে, সেটা একটু মাথায় রাখবো, ওকে? আচ্ছা, আচ্ছা, আর হচ্ছে তোমার এইগুলা যদিও লাগে না, এটা লাগবে না, তারপরও জাস্ট একটু দেখে রাখবা। এনটিপি তে যদি দেয়া থাকে, এনটিপি আর এসটিপি বেসিক্যালি একই জিনিস, ঠিক আছে? নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার একই জিনিস, ওইখানে 24.05 দিয়ে ভাগ করতে হয়, খুব বেশি ইম্পর্টেন্ট না। আরেকটা হচ্ছে এন ইকুয়ালস টু পিভি বাই আরটি, এটা আমরা প্রথম চ্যাপ্টারেও ব্যবহার করব। এন ইকুয়ালস টু পিভি বাই আরটি, যেখানে পি কি? চাপ। হ্যাঁ, পি হচ্ছে প্রেসার, অ্যাটমসফিয়ার এককে প্রেসার, হ্যাঁ? আচ্ছা, আর ভি কি? ভলিউম, বি হচ্ছে আয়তন। রাইট। পি হচ্ছে টেম্পারেচার, এটা জানি। আরটা কি? আর ওই যে মোলার গ্যাস ধ্রুবক। রাইট, মোলার গ্যাস ধ্রুবকের ভ্যালু কত কত বলো তো? একটা হচ্ছে 0.31। 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, তাই না? হ্যাঁ, আচ্ছা, এই যে একটা জিনিস খেয়াল করো, এই ফর্মুলাটা, এই মানটা লেখার একটা কারণ আছে, সেটা হচ্ছে এই আর এর ভ্যালুটা আমি তখনই বসাইতে পারবো যখন হচ্ছে তোমার এখানে ভলিউম যেটা আছে এটা আমি লিটার ইউনিটে প্রকাশ করব, প্রেসারটা আমি অ্যাটমসফিয়ারে প্রকাশ করব, আর টেম্পারেচারটা আমি কেলভিনে প্রকাশ করব। তখন আমি আর এর ভ্যালু এটা বসাইতে পারবো, বুঝাইতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, আর এর ভ্যালু আর কি আছে? 0.3821 না, না 8.316, 314 314, হ্যাঁ 314 বা 316, আচ্ছা, জুল পার মোল পার কেলভিন। কেলভিন ইনভার্স। আচ্ছা, তো এটা কখন আমরা ইউজ করি? এটা হচ্ছে যখন তোমার এই প্রেসার যেটা আছে, প্রেসারটা যখন হচ্ছে তোমার প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ারে ব্যবহার করে, তখন এটা ব্যবহার করে।
আর ভলিউমটা যখন হচ্ছে তোমার মিটার কিউব ইউনিটে ব্যবহার করে তখন এটা ইউজ করে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আর একটা হচ্ছে কি 8.314 ইন্টু কি 10⁻7 আর্ক জি পার মোল পার কেলভিন। তো এইটা কখন ইউজ করে? এটি ইউজ করে তোমার যখন প্রেসারটাকে তোমার হচ্ছে সেন্টিমিটার সেন্টিমিটার ইউনিটে প্রকাশ করে, আর ভলিউমটাকে তোমার হচ্ছে সেন্টিমিটার কিউব ইউনিটে প্রকাশ করে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তো এইখান থেকে হচ্ছে এমসিকিউ তে আসতে পারে আর কি, এই জন্য এটা বলা যে যখন আমি প্রেসারটাকে অ্যাটমসফিয়ারে প্রকাশ করব, আয়তনটাকে লিটার প্রকাশ করব, তখন হচ্ছে আমরা 1 নাম্বার যে আর এর ভ্যালুটা আছে এটা ব্যবহার করব। ওকে, জি ভাইয়া। তাহলে এখান থেকে আমি যদি ইন শর্ট বলি, তাহলে n ইকুয়ালস টু পাইলাম w/m, n ইকুয়ালস টু পাইলাম s ইনটু v, যেখানে এই ভিটা হচ্ছে লিটার ইউনিটে, n ইকুয়ালস টু পাইলাম হচ্ছে তোমার pv/rt, তাই না? জি ভাইয়া। n ইকুয়ালস টু পেলাম v/22.4 লিটার। আচ্ছা, এবং এই তখন এই ভিটা হচ্ছে এসটিপি তে আয়তন। আচ্ছা, তো এইখান থেকে আমরা হচ্ছে কিছু ফর্মুলা ডিরাইভ করব, একটু খেয়াল করো তো। এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুটাকে কি একসাথে আমি লিখতে পারি না? w/m ইকুয়ালস টু s ইনটু v লেখা যায়। জি। তাহলে এখান থেকে লেখা যায় কি w ইকুয়াল টু smv। ওকে, হুম। আচ্ছা, জি এই ভাইয়া। ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। এই ফর্মুলা দিয়ে তুমি দেখবা যে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। কি টাইপের প্রশ্ন আসে আমি একটু বলে দিই। ধরো একটা প্রবলেম দেখাই, তোমাকে বললো যে 1 মোলার ঘনমাত্রার 2 লিটার HCl দ্রবণ তৈরি করতে কত গ্রাম HCl লাগবে বা কত গ্রাম পদার্থ লাগবে, কিভাবে করব? প্রশ্ন বুঝছো? তাহলে HCl এর আণবিক ভর বের করব, বের করে তারপর ক্যালকুলেশন করে দিব এস এর মান, আর কি মান ক্যালকুলেটর বসে। ছাড়া বলো তো এটা আনসার কত হবে, ক্যালকুলেটর ছাড়া বলো তো। কার্বন 12, কার্বন, এটা ক্লোরিন, HCl। 24। তাহলে এটা কিভাবে করব? এই যে খেয়াল করো, বলছো না কত গ্রাম। 1 ইন্টু 2 ইন্টু, হ্যাঁ, হুম, তাহলে ফর্মুলা কি ডাব্লিউ ইকুয়াল টু, এসএমভি রাইট, ডাব্লিউ ইকুয়াল টু এসএমভি। তাহলে এস কত? 1, এম কত? 1, এম 12। না, HCl হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। ও ক্লোরিন ও কত? 13 হবে। ক্লোরিন পারমাণবিক ভর 35.5। 35.5। হ্যাঁ, সরি। এই যে আমি যে ভ্যালুগুলা দিছি এই ভ্যালুগুলা এখান থেকে হচ্ছে একটু মাথায় রাখবা, কেমন? এই চ্যাপ্টারটার জন্য কিন্তু ভ্যালুগুলা লাগবে, হ্যাঁ। আচ্ছা। সো আলটিমেটলি হচ্ছে কত? 36.5। সো 36.5 প্লাস এসএমভি, ভি কত? 2 লিটার। তাহলে এখানে গুণ করলে যা হয়, 35 কত আসবে? 70, 71, 73 খুব সম্ভবত আসবে। যাই আসুক, যত আসবে তত গ্রাম, বুঝাইতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো এই জায়গায় চেঞ্জ গুলা কই কই আসতে পারে। এখানে তোমাকে বললো যে এখানে 2 লিটার না বলে তোমাকে বললো 200 মিলিলিটার, 200 মিলিলিটার। তাহলে চেঞ্জ গুলা কি হবে বলো তো? লিটারে করে নিব। লিটারে করে নিবা। আচ্ছা, তাহলে আমি যদি এই ফর্মুলাটাকে এইভাবে লিখি, খেয়াল করো তো, এটা এইভাবে লেখা যায় ডাব্লিউ ইকুয়াল টু এস এম বি বাই 1000। হ্যাঁ। আচ্ছা, এইটা কখন, এই ফর্মুলাটা আমি কখন ইউজ করবো ডাব্লিউ ইকুয়াল টু এস এম বি বাই 1000? যখন মিলিলিটারে থাকবে হয়তো। রাইট, রাইট, তার মানে আয়তনটা যখন আমার কি দেয়া থাকবে, মিলিলিটার দেয়া থাকবে। ওকে, জি ভাইয়া। ওকে। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা, এই ফর্মুলাটা খুব ভালোভাবে মাথায় রাখবো, ডাব্লিউ ইকুয়াল টু এস এম বি বাই 1000। এইটা দিয়ে তুমি প্রচুর পরিমাণে প্রবলেম সলভ করতে পারবা, ঠিক আছে?
আচ্ছা, আচ্ছা, তো চলো আমরা এই টাইপ থেকে একটা প্রবলেম দেখে আসি। এই এক্সাম্পল 5, দেখো তো এক্সাম্পল 5 নাম্বারটা পারা যায় কিনা। ক্যালকুলেটর ইউজ করবা না, বাট হচ্ছে খাতায় করা ট্রাই করবা। ক্যালকুলেটর ইউজ করবো না? না, ক্যালকুলেটর ইউজ নাই, ক্যালকুলেটর দূরে। ক্যালকুলেটর দূরে। আচ্ছা, তুমি জাস্ট প্রশ্নটা দেখো, হ্যাঁ, উত্তর কিভাবে করছে এগুলা দেখার দরকার নাই, তুমি প্রশ্নটা দেখে তারপর হচ্ছে বোঝো কিনা। প্রশ্নটা পড়ো একবার। এখান থেকে তো ইয়া বের করব, কত মোল ডাব্লিউ বের করব। আগে বলো এখানে কি বের করতে বলছে, বলো তো কেন ডাব্লিউ বের করবা, বের করতে বলছে কি আমাকে? কত মোল, এন না, এন বের করতে হবে। আচ্ছা, এত এত এমএল এ কত মোল সোডিয়াম প্লাস আয়ন আছে, কত মোল, তো আমার মোল বের করতে হবে, এন বের করতে হবে, রাইট? হ্যাঁ, আচ্ছা, তো খেয়াল করো বলছে যে কত মোল সোডিয়াম প্লাস আয়ন আছে, কত মোল সোডিয়াম প্লাস আয়ন আছে। আচ্ছা, এন আমরা কেমনে বের করি? এন ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে আমার প্রশ্নে কি দেয়া আছে এটা একটু ভালো করে দেখবো। প্রশ্নে আমার কি দেয়া আছে বলো তো? 0.40 ঘনমাত্রা মোলার। দেওয়া। আচ্ছা, এটা হচ্ছে এস হ্যাঁ, দেয়া আছে, রাইট? হুম। আর 20 মিলিলিটার আণবিক এটা ভর কি এম দেয়া আছে? দেয়া আছে, না, আয়তন না, ভি দেয়া। ভি দেয়া আছে। তাহলে আমার দেয়া আছে এস আর ভি, আমাকে বের করতে বলছে মোল মানে এন। তাহলে এন এর সাথে এস আর ভি রিলেশন আছে কোন ফর্মুলা? এস এর সাথে এস ভি আর এন, এটা নিয়ে আমরা হচ্ছে এন মোলের সাথে যে ফর্মুলাটি শিখে আসলাম, এস ভি এন ইজ নিয়ে। ইকুয়ালস টু এক্স ভি। আচ্ছা, তার মানে আমাদের ফর্মুলা হচ্ছে এন ইকাল টু এস ভি। তাহলে ভি আমার এই ফর্মুলা ইউজ করতে হবে, তাহলে এখানে তো ডাব্লিউ এর ব্যাপারে আসবে না, তাই না? না, তাহলে এইখানে এস, এস এর ভ্যালু কত? 0.4 ইন্টু ভি কত বলো 40, তো? ভি 0.40 মানে 20 0.4, মিলিলিটার। 20 মিলিলিটার। দেখো তো আমি যখন এই ফর্মুলাটা বললাম তোমাকে তখন কি বলছিলাম, এই যে এন ইকাল টু লিটার এস হবে, লিটার হবে, তার মানে এখানে আয়তন আছে 20 ডিভাইডেড বাই কত হবে? 100। 1000, 1000 হবে না? 1000। 1 লিটার, 1 লিটার মানে কত মিলিলিটার? 1000 মিলিলিটার। জি, 1000 দিয়ে ভাগ হবে। হ্যাঁ, মিলিলিটার থেকে লিটারে যাওয়ার জন্য আমরা কি করব? 1000 দিয়ে ভাগ করব। ওকে, জি ভাইয়া। এইটুকু কি বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, 0 0 চলে যাবে, 4 2 8 হবে। সো আলটিমেটলি, আচ্ছা এই ক্যালকুলেশন গুলো কি পারো? একটু সমস্যা হয়। আচ্ছা, একটু সমস্যা হয়, আমি একটু দেখি, মানে আমি যেভাবে করতাম, হ্যাঁ, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। এখানে প্রশ্নে ছিল কি 0.40 মোলার Na3PO4, রাইট? আর এটা ছিল কি 20 মিলিলিটার। এখানে বলছে সোডিয়াম প্লাস কত মোল আছে, এটাই তো প্রশ্ন নাকি? তাহলে আমরা কি করি, n ইকাল হুম, টু s ইন্টু ভি, এস ভি। তাহলে এস এর মান হচ্ছে 0.40 ইন্টু ভি এর মান কত? 20 ডিভাইডেড বাই 1000, এই তো, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো এখান থেকে কিভাবে ক্যালকুলেশন করা যায় দেখো। প্রথমত হচ্ছে তুমি এইভাবে করতে পারো, এই 40 এটাকে যদি আমরা তুলে দিই দশমিক, তাহলে নিচে আসবে কত? 1 10, 10, রাইট, 10 100। কিন্তু 100, রাইট, 100। এখন তুমি কাটাকাটি করো, হ্যাঁ, যদি কাটাকাটি করো কি হবে? 0 0 চলে যাবে, এই 0 0 চলে যাবে, তাই না? হুম, সো আলটিমেটলি এখানে কি আসবে? 4 2 জি ভাইয়া। 8 ডিভাইডেড বাই 1000। আচ্ছা, এটা কি এইভাবে লেখা যায়? 8 ইন্টু 10 টু দি পাওয়ার -3,
কারণ এই 1000 কে লেখা যায় 10⁻³ দেখা যায়। লেখা যায় এইটুকু। হ্যাঁ আচ্ছা, তার মানে কি দেখো তো, হ্যাঁ লেখা যায়। রাইট, 0.40 মোলার 20 মিলিলিটার, এইটা মানে হচ্ছে তোমার এইখানে এত মোল 8 × 10⁻³ মোল কি আছে, সোডিয়াম ফসফেট Na3PO4 সোডিয়াম ফসফেট আছে না। হুম যদি তোমাকে প্রশ্ন করতো যে সোডিয়াম ফসফেট বা Na3PO4 কত মোল আছে, তাহলে আমার উত্তর এটাই হতো। কিন্তু আমাকে কি বলছে যে কত মোল সোডিয়াম প্লাস আছে, রাইট, জি সোডিয়াম ভাইয়া। প্লাস। তাহলে আমার কি করতে হবে, যে এই যে Na3PO4 এটা থেকে আমার সোডিয়াম প্লাস তৈরি হবে কত মোল বলো তো। কত মোল? হুম 3 জি 3 হবে না? রাইট, এখানে 3 হবে। তার মানে বোঝা যাচ্ছে Na3PO4 থেকে আসলে 3 মোল সোডিয়াম তৈরি হয়, তাই না। হুম তার মানে সোডিয়াম ফসফেট Na3PO4 এইটার যে পরিমাণ সোডিয়াম প্লাসের পরিমাণ হচ্ছে তার 3 গুণ, রাইট। জি ভাইয়া। তার মানে আলটিমেটলি কি হবে, সোডিয়াম প্লাস মোল সংখ্যা কত আসবে, যে ভ্যালুটা পাইলাম 8 × 10⁻³ মোল, এটার সাথে কি 3 গুণ হবে না, হ্যাঁ ইন্টু 3, তাহলে উত্তর কত হবে বলো তো, 24 24 × 10⁻³ রাইট। 10⁻³ আচ্ছা, তো এইটাকে যদি হ্যাঁ ইচ্ছা করে অপশনে কি এইভাবে দিতে পারে না, 2.4, তার মানে হচ্ছে আমি যদি 24টাকে লিখি 2.4, তাহলে বলো তো কত হবে, এখানে 10 কত হবে বলো। 2 মনে হয়। ভেরি গুড, 2 মনে হয় না, 2ই হবে। কারণ কি, কারণ হচ্ছে এখানে 10, 2.4 × 10, 10 এর সাথে 10⁻³ গুণ করলে 10⁻² হয়, বুঝতে পারলাম। জি ভাইয়া। এই ব্যাপারগুলো হচ্ছে তুমি ক্যালকুলেটর ছাড়া করবা, আমরা যা করছি সব ক্যালকুলেটর ছাড়া করছি। সো এইভাবে কিন্তু অপশনে তোমার এরকম থাকতে পারে 2.4 × 10⁻² মোল, বুঝাইতে পারলাম। জি ভাইয়া। ঠিক আছে, এখন দেখো এই প্রশ্নটা একটু অন্যভাবে আসতে পারে। অন্য কিভাবে আসতে পারে, তোমাকে যদি এখানে বলতো যে কতটি সোডিয়াম প্লাস অণু আছে বা পরমাণু আছে, সরি, এটা যদি বলতো কতটি সোডিয়াম প্লাস পরমাণু আছে, উত্তর কি হতো বলতো। সোডিয়াম প্লাস পরমাণু। জি, সেম প্রশ্ন, জাস্ট এখানে কত মোল সোডিয়াম প্লাস না বলে বলবো কত। অ্যাভোগাড্রো সংখ্যার সাথে 3 গুণ করে দিব। এই যে আমাদের উত্তর যেটা আসছে না, তার মানে হ্যাঁ এটা কি, যে সোডিয়াম প্লাস এত মোল থাকে, আর আমরা তো জানি যে হুম, এক মোলে থাকে কি অ্যাভোগাড্রো সংখ্যা n(a), হ্যাঁ এইটার সাথে আমার এই যে ভ্যালুটা পাইলাম এটা গুণ করে দিতে হবে, বুঝাইতে পারছি। জি ভাইয়া। দেখো এই ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে, তাহলে কি করবা, যদি প্রশ্নটা করতো এত মোলার এত মিলিলিটার সোডিয়াম ফসফেট থেকে বা সোডিয়াম ফসফেটে কতটি সোডিয়াম প্লাস পরমাণু আছে, সেক্ষেত্রে কিন্তু কি করতাম, এই যে অঙ্কটা করছি এই পর্যন্ত করতাম, করে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিতাম, বুঝাইতে পারছি। হুম জি ভাইয়া। আচ্ছা, যদি এইখানে ধরো এটা না বলে যদি এটা বলতো কত গ্রাম কত গ্রাম সোডিয়াম প্লাস আছে, তাহলে কি করতা। কত গ্রাম? হুম, তাহলে খেয়াল করো কিভাবে করা যেতে পারে। তুমি তো জানো এখানে সোডিয়াম প্লাস আছে কত মোল বলো তো, 2.4 × 10⁻² মোল। এই হুম পর্যন্ত তো আমরা পাইছি, তাই না, এত মোল সোডিয়াম প্লাস আছে। এখন আমাকে বের করতে নিতে বলছে কিসে, গ্রামে নিতে বলছে না। জি ভাইয়া। আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানি না, n = গ্রামের সাথে কোন ফর্মুলা আছে, n = W/m। হুম সো W = কি, n × m। হ্যাঁ আচ্ছা, তার মানে যদি কোথাও মোল সংখ্যা n দেয়া থাকে, তাহলে যদি কোনোটার গ্রাম বের করতে বলে, তাহলে তার আণবিক ভর বা পারমাণবিক ভর দিয়ে গুণ করে দিলেই কি গ্রামে চলে যাওয়া যায়। জি তাহলে আমরা তো এখানে মোল জানি, সো আমাকে গ্রামে যেতে বলছে, তাহলে এটাকে কি করব, সোডিয়াম প্লাস, যেহেতু একটা পরমাণু তাহলে এটার তো আণবিক ভর থাকতে পারে না, পারমাণবিক ভর থাকবে। সো সোডিয়াম প্লাস বা সোডিয়াম পরমাণুর পারমাণবিক ভর কত বলো। 23।
23, সো এই 23 দিয়ে গুণ করে দিব, এই সো 23 দিয়ে গুণ করে দিলে যা আসবে তত গ্রাম। বুঝতে পারলাম? জি ভাইয়া। সো প্রশ্ন কিন্তু অনেক ভাবে আসতে পারে। হ্যাঁ, আমরা পারবো ইনশাআল্লাহ। পারবো না নেক্সট টাইম আসলে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই যে প্রশ্নটা, এটা কিন্তু দেখো এই যে রাজশাহী ইউনিভার্সিটিতে 19-20 আসছিল। তো এখানে বলছিল কত মোল সোডিয়াম প্লাস আয়ন আছে, এটা না বলে নেক্সট টাইম বলে দিতে পারে কতটি সোডিয়াম প্লাস পরমাণু আছে। পারা যাবে? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে প্রবলেমটা দেখো তো পারো কিনা। 9 নাম্বার। ছোট দেখা যায় না? ঠিক আছে, দেখা যায়। না দেখা যায়। আচ্ছা, এটা আজকে করছিলাম সকালে। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি তাহলে তো এটা পারবা। এইখানে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যেহেতু তোমার ক্যালকুলেটর ইউজ নাই, তাহলে তোমার কি করতে হবে, হুম। তুমি খেয়াল করবা যে এই প্রশ্নগুলো আসে তোমার মানে বেসিক থেকে। বেসিক থেকে মানে কি, আহ, এইখানে তোমার দেখো বলছে কি কোনটিতে বেশি পরমাণু আছে, কোনটিতে বেশি বেশি পরমাণু আছে। পরমাণু আছে। আচ্ছা, প্রত্যেকটা জায়গায় কি দেয়া আছে, অপশনে গ্রাম দেয়া আছে না? জি ভাইয়া। আচ্ছা, তুমি দুই ভাবে চিন্তা করবা। ধরো যেহেতু এইখানে প্রত্যেকটাতে গ্রাম আছে, সো আমি প্রথমে গ্রামের রেসপেক্টে বলি, এরপর অন্য একটা বলতেছি। প্রত্যেকটা জায়গায় গ্রাম আছে আর বলছে কোনটাতে বেশি পরমাণু আছে। তাহলে তুমি তো জানো যে মোল, মোলের ব্যাপারটা তো তুমি জানো। আমি আর কোথাও না যাইতে হুম। পারলেও মোলে যাইতে পারি। তাহলে এই যে কতটি পরমাণু বা কতটি অণু, অণু বা পরমাণুর সাথে মোলের সম্পর্ক আছে, সূত্রটা কি? n equals অণু to, বা পরমাণু। হ্যাঁ, অণু বা পরমাণুর সাথে মোলের সম্পর্ক আছে, এরকম সূত্রটা কি? n ডিভাইডেড n এ। রাইট, n ডিভাইডেড বাই n অফ a। আচ্ছা, আবার মোলের সাথে গ্রামের সম্পর্ক আছে, এইরকম ফর্মুলা কোনটা? w বাই m। ভেরি গুড, ডাব্লিউ বাই এম। এখন খেয়াল করো এই প্রশ্নটাতে কি আছে, পরমাণুর কথা বলা আছে, পরমাণুর পরমাণু। সংখ্যা, আবার গ্রামের সংখ্যা আছে, গ্রামের কথা বলা আছে, গ্রাম দেয়া আছে। সো এই দুইটাকে আমরা রিলেট করতে পারি, রাইট? হুম। আচ্ছা, তো এইখান থেকে n বাই n অফ a ইকুয়ালস টু আলটিমেটলি লেখা যায় w বাই m, রাইট? জি ভাইয়া। তো এইখান থেকে একটা জিনিস খেয়াল করো তো, এই যে n, n মানেই তো হচ্ছে পরমাণু, সো n মান, n ইকুয়ালস টু কি, n অফ a ইনটু w বাই m, w রাইট? বাই m। আচ্ছা, n অফ a এটা তো অ্যাভোগাড্রো সংখ্যা, এটা তো ফিক্সড। জি ভাইয়া। আচ্ছা, তো এইখান থেকে আলটিমেটলি যেটা হয় যে এই যে মানটা আছে, এই মানটা যার বেশি হবে তার n এর মানটাও বেশি হবে, হুম। এই মানটা যার কম হবে n এর মান তার কম হবে। জি ভাইয়া। আচ্ছা, সো এইখানে একটা জিনিস খেয়াল করবা, তো এইখানে আমি যদি প্রত্যেকটার জন্য বের করি, যেমন হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেনের জন্য এই মানটা কত আসবে বলো তো, কিভাবে করব? অপশন এর জন্য হুম। 1 উপরে যত ডিভাইডেড, গ্রাম দেওয়া আসছে অত গ্রাম রাইট। লিখবো আর ওর নিচে পারমাণবিক আণবিক ভর লিখে দিব। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করবা, এই জন্য আমি হচ্ছে এটা আলোচনা করলাম, না হলে আলোচনা করতাম না। এখানে বলছে কি দেখো, পরমাণু আছে, হ্যাঁ, তাই এখানে হুম। আণবিক ভরটা হবে না, এখানে হবে পারমাণবিক ভর। ওকে, তুমি যদি আণবিক ভর আচ্ছা। হিসাব করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে পরমাণু বলছে, পরমাণুর জন্য হয় পারমাণবিক ভর, যদি অণু বলতো তাহলে হতো আণবিক ভর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে দেখো অপশনও কিন্তু বলছে অ্যাটম, অ্যাটম মানে পরমাণু, ঠিক আছে? হুম। সো পারমাণবিক ভর হবে। আর যদি এখানে মলিকিউল বলতো, হ্যাঁ মলিকিউল, তাহলে হতো অণু। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। তো আলটিমেটলি এখানে 1 হবে, এটার জন্য 1 হবে অপশন 1 এর জন্য। অপশন 2 এর জন্য কত হবে বলো তো? অপশন বি। অপশন 2। অপশন 2 মানে বি, অপশন বি 14.7 52। ডিভাইডেড বাই, রাইট, 52। আর সি হবে কি, 2 ডিভাইডেড বাই 4, আণবিক ভর তো কোনো যৌগের না, যৌগের মধ্যে হয়। রাইট। আণবিক ভর হয় যৌগের বা অণুর, অণু বা যৌগ। ধরো তোমাকে আমি বললাম Cl2, তাহলে এটার আণবিক ভর কত হবে বলো?
71 35.5 ইন্টু হ্যাঁ 2। রাইট। আর যদি HCl বলি তখন হচ্ছে আণবিক ভরই হবে, হ্যাঁ 36.5। কিন্তু আমি যদি বলি সোডিয়াম সেক্ষেত্রে কেমিক্যালস কত হবে? 23। 23। আচ্ছা, যেটা বলতেছিলাম ডি, অপশন ডি এর জন্য কত হবে? নাইট্রোজেন বলছে, তাহলে 7/14। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। এইখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে এইখানে ভ্যালু আসবে 1, এই ভ্যালুটা আসবে 0.5, এটার ভ্যালু তো আরো কম আসবে, আর এটাও আসবে 0.5। সো আলটিমেটলি আনসার হচ্ছে এ, তাই না? হুম, আচ্ছা এইখান মানে থেকে, হ্যাঁ হ্যাঁ নিচে যার মান কম সেটা কি বেশি হবে? আচ্ছা এই জায়গায় আমি বলি, তোমার এই কনসেপ্টটা আসবে কখন জানো? এই কনসেপ্ট আসবে যদি সকলের ভর সমান থাকে, সকলের ভর ভর সমান সমান। থাকে। এটা পড়ানোর জন্য আমি হচ্ছে এই প্রশ্নটা নিছি, যে যখন তোমার সকলের ভর সমান বলবে তখন তুমি কি করবা? তুমি দেখবে হচ্ছে এই যে আণবিক ভর যার কম তার মোল সংখ্যা কি বেশি হবে না? হুম। দেখো ডাব্লিউ যদি ফিক্সড হয়ে যায়, মানে সকলের ভর সমান, ডাব্লিউ যদি ফিক্সড হয়ে যায়, এটা যদি ফিক্সড হয় তাহলে আমার কি এম যার ছোট তার এন কি বেশি হবে না? জি ভাইয়া। তুমি জাস্ট এটা মনে রাখবা। এই প্রশ্নটা যদি এইভাবে আসতো, ধরো তোমাকে বললো 5 গ্রাম হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এদের মধ্যে কোনটিতে অণুর সংখ্যা বেশি আছে? অণুর, অণুর সংখ্যা? জি, কোনটিতে অণুর সংখ্যা বেশি? তাহলে ওই যে এম এর মান অনুসারে বের করব। বলো আনসার কি হবে? আনসার কোনটা হবে? হাইড্রোজেন। রাইট, আনসার হবে হাইড্রোজেন। কেন? কারণ হাইড্রোজেনের ভর হচ্ছে এখানে কত? এম 2। এর মান কম। রাইট 2। নাইট্রোজেনের জন্য কত? 28। অক্সিজেনের জন্য 36। সরি, কত আসবে? সরি 6, হ্যাঁ অক্সিজেনের জন্য আসবে কত? 32। 32। ক্লোরিন আসবে 71। সো আলটিমেটলি দেখা যাচ্ছে হাইড্রোজেনে কম এই ক্ষেত্রে। তাহলে দেখো তোমাকে এই প্রশ্নটা যদি করতো, তুমি কি মানে পরীক্ষার হলে কি বসে বসে করবা, বের করবা? না। হ্যাঁ, তাহলে আমরা কি করব? সকলের ভর যখন সমান হবে তখন আমরা দেখব যার আণবিক ভর কম তার মোল সংখ্যা বেশি। এই ধরনের প্রশ্ন অনেক আছে। আচ্ছা তাহলে এগুলো পারবা, 10 পারবা। 11 নাম্বারটা কি বুঝছো? বিশুদ্ধ পানির ঘনমাত্রা মোল বায়ু। এটা মুখস্থ মান 55.56, কিন্তু এটা আসছে আচ্ছা। কিভাবে জানো? না। আচ্ছা, ঘনত্ব কত? পানির ঘনত্ব কত? 1 গ্রাম পার সিসি না? এটা আমরা জানি। হুম। পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি বা 1000 কেজি পার মিটার কিউব, দুইটাই রাইট। 1 গ্রাম পার সিসি বা 1000 কেজি পার মিটার কিউব। ওকে। জি ভাইয়া। আচ্ছা 1 গ্রাম পার সিসি এই কথাটার মানে কি? 1 গ্রাম পার 1 সিসি না? 1 কিউবিক কি জানি। এক্স্যাক্টলি, হ্যাঁ একই জিনিস, মানে 1 গ্রাম ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার কিউব, এটাই তো নাকি? হুম। আচ্ছা আমার প্রশ্ন কি বলছে বলতো, যে মোল পার লিটার নিতে বলছে না? জি ভাইয়া। আচ্ছা তার মানে হচ্ছে কি আমার কি করতে হবে? এই গ্রামটাকে মোলে নিতে হবে, আর সেন্টিমিটার কিউবকে কিসে নিতে হবে? লিটারে নিতে লিটারে। হবে না? রাইট, লিটার নিতে হবে। আচ্ছা একটু খেয়াল করে দেখো তো এখানে 1 গ্রাম পার 1 সেন্টিমিটার কিউব। এখন আমাকে বলো তো যে 1 সেন্টিমিটার কিউব, গ্রামে আমি পরে যাব, গ্রামে পরে চেঞ্জ করব, 1 গ্রাম যা আছে সেটাই লিখলাম। 1 সেন্টিমিটার কিউব থেকে আমি যদি লিটারে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? 1000 লিটার। না। 1 লিটার মানে হচ্ছে কি 1 লিটার 1000 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব। তাহলে হ্যাঁ। এখানে আলটিমেটলি কত হবে? বা হচ্ছে 10⁻³ কিউব, 10⁻³ সেন্টিমিটার কিউব, তাই না? বাট আমার তো বলছে 1 হুম। সেন্টিমিটার কিউব। 1 সেন্টিমিটার কিউব মানে কত হবে? 10⁻³ লিটার হবে না? এটা কি বুঝছো কিনা? 1 ভাগ লিটার করে মানে দিব। হচ্ছে
হ্যাঁ, এটা বুঝছো যে 1 সেন্টিমিটার কিউব মানে 10⁻³ লিটার। এটা ক্লিয়ার না। এই যে এখানে খেয়াল করো, 1 লিটার মানে কত? 1000 সেন্টিমিটার কিউব না? 1000 সেন্টিমিটার কিউব, মানে আচ্ছা, সেন্টিমিটার কিউব থেকে লিটারে নিতে গেলে ভাগ করে দিব। রাইট। ভাগ করবা, কত দিয়ে ভাগ করবা? 1000 দিয়ে। রাইট, 1000 দিয়ে ভাগ করবা। ওকে, তাহলে 1 সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই কি 1000, যেটাকে আমি কি লিখতে পারি 10⁻³ লিখতে পারি, বা 1000 লিখতে পারি। যাও 1000 লিখি। 1000 এটা আসবে কিসে, লিটারে আসবে না? হুম। আচ্ছা, এখানে দেখতে কি সমস্যা হচ্ছে? না ভাইয়া। আমি এখানে এটা দেখাই, তাহলে খেয়াল করো এখানে 1 গ্রাম ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার কিউব। সো সেন্টিমিটার কিউব থেকে লিটারে যাওয়ার জন্য আমরা কি করব, 1000 দিয়ে ভাগ করব। সো 1 ডিভাইডেড বাই 1000, এইটুকু বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এইটাকে কি এইভাবে করা যায় যে এই 1000 যেটা নিচে আছে এটা কি উপরে চলে যাবে না? সো 1000 গ্রাম হুম। ডিভাইডেড বাই 1 লিটার, এইটুকু কি বুঝছো? এই লাইন থেকে এই হ্যাঁ, লাইন এটা চলে আসছে। বুঝছি। ওকে, এখন আমাদের প্রশ্নে কি বলছিল যে মোল পার লিটার নিতে বলছে না? হুম। তার মানে আমার লিটার তো চলে আসছে, তাহলে আমার কি করতে হবে, গ্রামটাকে কিসে নিতে হবে, মোলে নিতে হবে। মোলে নিয়ে যাব। তাহলে বলো গ্রাম থেকে মোলে যায় কিভাবে? গ্রাম থেকে মোলে হুম, এই পারি যে না। n ইকুয়ালস টু কি w বাই ও n। ও ও হ্যাঁ। আমরা আজকে এই সূত্রটা অনেক পরিমাণ ব্যবহার করব। তাহলে গ্রাম থেকে মোলে যাওয়ার জন্য, এই যে গ্রাম থেকে মোলে যাওয়ার জন্য কি করতে হয়, আণবিক ভর দিয়ে। W/m এক্স্যাক্টলি, তার মানে আণবিক ভর দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। ভাগ করে দিব। আণবিক ভর, এই জিনিসগুলো একদম মাথায় রাখবা, হ্যাঁ, অ্যাডমিশনে এগুলাই কাজে দিবে। আচ্ছা। আণবিক ভর দিয়ে ভাগ করব, ভাগ। গ্রাম থেকে মোলে যাওয়ার জন্য আণবিক ভর দিয়ে ভাগ করব। তাহলে বলো তো, যদি এটা আসতো মোল থেকে গ্রামে যাব তাহলে কি করব? তাহলে গুণ করে দিতাম। এক্স্যাক্টলি, আচ্ছা, ভেরি গুড। এখন খেয়াল করো, তাহলে আমরা কি যাব, গ্রাম থেকে যাব হচ্ছে কিসে, মোলে যাব। তাহলে কি করতে হবে, আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। এটা দেয়া ছিল পানি, পানির আণবিক ভর কত? পানির আণবিক ভর কত? 16 না, হ্যাঁ, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 2। 1। অক্সিজেন কত? 16। তাহলে কত হবে, 18। 18 18। হ্যাঁ, 18 18। সো 18 ডিভাইডেড বাই 1 লিটার, সো এত মোল। এই যে 1000 ডিভাইডেড বাই 18, এটাকে ভাগ করলে আসে 55 দশমিক কত কত আসছিল, এত মোল পার লিটার। বুঝছো? জি এটা করলে ভাইয়া। আসে 55.56। সো এটা মানটা মুখস্থ রাখবা। হ্যাঁ, কেমনে আসছে আমি এটা দেখাই দিলাম, জাস্ট প্রসেসটা দেখাই দিলাম, বাট আলটিমেটলি তোমার হচ্ছে মানটা মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থ করে ফেলবা এটা, যে পানির, বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত, 55.56 মোল পার লিটার। 1956। হ্যাঁ, এইখানে একটা জিনিস দেখো, আমি প্রশ্নগুলো দেওয়ার পেছনে কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে এই প্রশ্নটা দেখো চিটাগাং ইউনিভার্সিটি 11-12-তে আসছিল, আর এই ঢাকা ইউনিভার্সিটিতে 15-16-তে আসছিল, যে বছর আমি এক্সাম দিই। তো এই 11-12-তে এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে। সো প্রশ্নগুলা বুঝে বুঝে সলভ করবা, ঠিক আছে? ওকে ভাইয়া। নেক্সট আমরা যাই। আচ্ছা, এখানে আমি তোমাকে একটা সূত্র শিখাবো এখন। হ্যাঁ, এই একটা সূত্র যদি তুমি বোঝো, এই চ্যাপ্টারে তুমি সব অঙ্ক করতে পারবা, সব। আমি হচ্ছে স্টোইকিওমেট্রিক একটা ইকুয়েশন পড়াবো। সেটা হচ্ছে মনে রাখবো হচ্ছে n ডিভাইডেড বাই সহগ, এটাকে ধরো আমি বললাম n n a বলি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, ডিভাইডেড বাই n b ডিভাইডেড বাই সহগ। আচ্ছা, ধরো এরকম আছে x x x ধরো এরকম আছে 2a প্লাস 3b
রিঅ্যাকশন করে তোমার তৈরি করলো হচ্ছে 4x প্লাস 5y। ধরো এরকম একটা ইকুয়েশন আছে, ওকে? জি ভাইয়া। বা ধরো আমি যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। এটাকে তুমি হচ্ছে তাপ দিলা, হ্যাঁ, এটাকে তাপ দিলা, তাপ দিলে কি তৈরি হবে বলো তো? পটাশিয়াম ক্লোরেটকে তাপ দিলে কি তৈরি হয় মনে আছে? 2K প্লাস KCl, পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন, তাই না? পটাশিয়াম ক্লোরাইডকে তাপ জি দিলে কি ভাইয়া। তৈরি হয়? পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন তৈরি হয়। আচ্ছা, এই চ্যাপ্টারে তুমি যখন ম্যাথ করবা, অক্সিজেন কই যায়? হ্যাঁ হ্যাঁ, আরেকটা অক্সিজেন। আচ্ছা আসতেছি, ওই জায়গাটাতে আসতেছি, হ্যাঁ, ভেরি গুড। এই জিনিসগুলো ধরছো, আমি এটাই আলোচনা করব। সেটা হচ্ছে এই চ্যাপ্টার তুমি যখন ম্যাথ করবা, তখন ইকুয়েশন তোমার অবশ্যই কি করতে হবে? ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? সমতা করতে হবে, সমতা মাস্ট। এই চ্যাপ্টারে তুমি যত ম্যাথ করবা, সমতা মাস্ট। তাহলে একটু খেয়াল করো, এই এই এইটা, এই ইকুয়েশনটাকে সমতা করো তো। কার সামনে কত দিব বলো? 2 হবে মেবি। কোথায় 2 হবে? আচ্ছা আমি একটু হেল্প করি, সেটা হচ্ছে এখানে বলো তো, এখানে অক্সিজেন কত, কয়টা? 3টা। এইখানে কয়টা? 2টা। তো কি করতে হবে? তো এদের তো মেলানো যাচ্ছে ওখানে না, তাই না? 3 আর ওখানে 2 হবে। রাইট, তার মানে এইখানে হবে 2, এখানে হবে 3। কেন? তাহলে দুই হুম, পাশে অক্সিজেন 6টা হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা তাহলে এইখানে পটাশিয়াম কয়টা হইলো? 2টা না? তাহলে হুম। এইখানে 2, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা এখন খেয়াল করো, আমি যে সূত্রটা বোঝাবো, এই সূত্রটা হচ্ছে যে কোনো ইকুয়েশন যদি সমতা করা থাকে বা তুমি সমতা করো, সেইখান থেকে তোমার বলে না পরিমাণ বের করো। ধরো তোমাকে বললো এখানে এই ধরনের প্রশ্ন করলো যে 5 গ্রাম এ থেকে 5 গ্রাম এ থেকে কত গ্রাম এক্স তৈরি হয়, কত গ্রাম এক্স তৈরি হয়, এই টাইপের প্রশ্ন করে না? হুম। বা ধরো তোমাকে এরকম বললো বললো যে 50 গ্রাম ওয়াই তৈরি করতে, ওয়াই তৈরি করতে কত গ্রাম বি লাগবে, এই টাইপের প্রশ্ন করে, করে না? জি ভাইয়া। এই টাইপের ম্যাথ করার সময় আমরা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করব, স্টোইকিওমেট্রিক ইকুয়েশন। স্টোইকিওমেট্রিক ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করব, ঠিক আছে? আমি ইকুয়েশনটা একটু বোঝাই দিই। ব্যাপারটা হচ্ছে, আমি যদি এই ইকুয়েশনের কথা বলতাম, এই ইকুয়েশনের রেসপেক্টে আমি হচ্ছে এই ফর্মুলাটা যদি লিখতাম, সেটা হচ্ছে এই যে এ আর বি, ধরো আমি বললাম এ আর বি এর সম্পর্ক বের করব, হ্যাঁ, এইখান থেকে এ আর বি এর সম্পর্ক বের করব। তাহলে আমি কি লিখবো? প্রথমে লিখবো হচ্ছে এ এর মোল সংখ্যা, এন অফ এ দিয়ে বোঝাচ্ছি এ এর মোল সংখ্যা, এন অফ এ দিয়ে কি বোঝাচ্ছি? এন এর মোল সংখ্যা, এর মোল সংখ্যা, রাইট, এ এর মোল। আর এন অফ বি দিয়ে বোঝাচ্ছি কি? বি এর মোল সংখ্যা। বি এর মোল, রাইট। তাহলে বি এর মোল। তাহলে আমি এরকম লিখলাম এন অফ এ ডিভাইডেড বাই, এখানে নিচে কি লেখা আছে? সহগ লেখা আছে না? সহগ। তাহলে এর সামনে সহগ কত আছে? 2। 2। তাহলে এখানে বসবে হচ্ছে 2, বুঝতে পারলাম? জি ভাইয়া। ইকুয়ালস টু, এখন হচ্ছে বি এর মোল যেটা হচ্ছে এন বি ডিভাইডেড বাই, এখানে কত বসবে? 3। 3, বুঝতে পারছো? হুম। আচ্ছা এইটাই, এটাই হচ্ছে ইকুয়েশন। এখন ধরো আমি তোমাকে বললাম যে এখানে এক্স এর সাথে এ রিলেশন বের করো, তাহলে তুমি কি লিখতা বলো তো? এ এবং এক্স। এক্স এর সাথে এ, হ্যাঁ, দুটো সহগ গুণ করে দিতাম। না না না, এই যে স্টোইকিওমেট্রিক ইকুয়েশন যদি ব্যবহার করতাম, তাহলে কিভাবে লিখতা? এন অফ এ তাহলে এন অফ এ ডিভাইডেড বাই ইজ 2 ইকুয়ালস ইকুয়ালস টু এন অফ এক্স এক্স ডিভাইডেড বাই 4, বুঝতে 4। পারছো? জি ভাইয়া। আচ্ছা আমি যদি বলি বি এর সাথে এক্স, বি ও ওয়াই, সরি বি ও ওয়াই, এটা রিলেশন বের করো, কি করতে? এন অফ বি তারপর ভেরি গুড, ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু এন অফ ওয়াই ডিভাইডেড বাই 5। চমৎকার, ভেরি গুড, সূত্রটা বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা এখন এখন খেয়াল করো, এইটা বের করার পর আমাদের কাজ অলমোস্ট শেষ।
এখন তুমি প্রশ্ন দেখবা, এইখানে প্রশ্ন কি বলছিলাম বলো তো? 1 নম্বর প্রশ্ন। 5 গ্রাম এ থেকে কত গ্রাম এক্স তৈরি হয়? চমৎকার, তার মানে এখানে এর সাথে এক্স এর রিলেশন বের করতে বলছে, তার মানে কি এই ফর্মুলা হবে। হুম, এখন দেখো এইখানে এর পরিমাণটা কিসে দেয়া আছে? গ্রামে। রাইট, তাহলে এইখানে আমরা মোলের সম্পর্ক বের করছি, তাহলে বলো তো মোলের সাথে গ্রামের যে সম্পর্ক আছে এন, এটার ফর্মুলাটা কি? n is equals to w by m. চমৎকার, n equals to w by m। তাহলে এইখানে আমরা কি করব? w a ডিভাইডেড বাই m of a ডিভাইডেড বাই 2, এটা কি বুঝছো? 2. আর এখানে জি বলছে ভাইয়া। কি কত গ্রাম এক্স তৈরি হয়, তাহলে এখানেও কি গ্রামে নিতে বলছে, তাহলে আমরা কি লিখবো? w x of x m of m x of x. ডিভাইডেড বাই 4। বোঝা কি গেছে? জি ভাইয়া। আচ্ছা, এখন এইখান থেকে ধরো তোমার এম এ দেয়া আছে, এম এক্স দেয়া আছে, 2 4 এগুলা তো জানোই, ডাব্লিউ এক্স দেয়া আছে, ডাব্লিউ এ দেয়া নাই, পারা যাবে না? হুম, পারবো ইনশাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ পারা যাবে। আচ্ছা দেখো, সিমিলারলি আমি যদি তোমার হচ্ছে এইরকম বলতাম, ধরো চেঞ্জ গুলা দেখো কি কিভাবে আসতে পারে। ধরো এখানে আমি বললাম যে এই প্রশ্নটা দেখো, 50 গ্রাম ওয়াই থেকে বা 50 গ্রাম ওয়াই তৈরি করতে কত, ধরো এরকম বললাম যে এসটিপিতে এসটিপিতে কত লিটার বি লাগবে? প্রশ্নটা পড়ো তো একবার, কি বলছি? 50 গ্রাম ওয়াই তৈরি করতে এসটিপি তে কত লিটার বি লাগবে? এসটিপিতে কত লিটার বি লাগবে। আচ্ছা, এখন তাহলে আমার কি করতে হবে? ওয়াই এর সাথে বি এর রিলেশন বের করতে হবে। সো আমি ওয়াই এর সাথে বি এর হ্যাঁ। রিলেশন বের করছি, এইটুকু। এরপরের কাজ কি? বি। প্রশ্নে দেখো তো বি এর বি 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 কে কি কিসে বের করতে বলছে? এসটিপিতে আয়তন। বি কে হ্যাঁ, লিটারে। রাইট, তাহলে বলো তো এন এর সাথে এসটিপি তে আয়তনের রিলেশন আছে, এটা কোনটা? ফর্মুলা কোনটা? এন n এর equals সাথে to এসটিপি তে, এই যে এন, এন এর সাথে এসটিপি তে আয়তনের রিলেশন আছে, এরকম কোন ফর্মুলা পড়ছি আমরা? এসভি। না, ভি বাই ভি বাই, এসটিপি তে। চলো আমরা একটু দেখে আসি সূত্রটা। ভি বাই 22.4 লিটার। এই হ্যাঁ। যে, এই যে দেখো তো এই ফর্মুলাটা না? হ্যাঁ, এই যে লাস্টেরটা। হ্যাঁ, সো আমাদের ওইটা বসাইতে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমি চেঞ্জ করে কি লিখবো, তাহলে এখানে লিখবো হচ্ছে ভি ডিভাইডেড বাই 22.4, ওকে, ডিভাইডেড বাই জি 3 ভাইয়া। ইকুয়ালস টু ওয়াই কে কিসে দিছে, ওয়াই ওয়াই কিসে দিছে বলো তো? ওয়াই ওয়াই প্রশ্নে, গ্রামে দেওয়া। তাহলে এখানে আমরা এন এটার পরিবর্তে কি লিখবো? লিটারে নিয়ে যাব। হ্যাঁ, ওয়াই দিছে কিসে? ওয়াই। ওয়াই কি কিসে দেয়া আছে? গ্রামে দেয়া আছে না? জি ভাইয়া। তাহলে আমার মোলের সাথে গ্রামের সম্পর্ক আছে, এইরকম ফর্মুলা চিন্তা করতে হবে না? ডাব্লিউ বাই এম। হ্যাঁ, তো এখান থেকে আমার করতে হবে কি, ডাব্লিউ ওয়াই ডিভাইডেড বাই এম অফ ওয়াই ডিভাইডেড বাই 5। বুঝতে পারছো? জি ভাইয়া। এইখান থেকে যে আমার ভি বের করতে বলছে, তার মানে ধরো বাকিগুলোর মান দেয়া থাকবে, ভি দেয়া থাকবে না, সেটাই আমার বের করতে বলছে। পারা যাবে হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমি একটা প্রশ্ন দেই, তুমি আমাকে উত্তর বলবা, ওকে? আচ্ছা ইনশাল্লাহ। প্রশ্ন হচ্ছে এইটা, এই যে আমরা যে ইকুয়েশন করছি, এটা থেকে আমি তোমাকে দিচ্ছি। এই ধরনের মনে হয় একটা প্রশ্ন আছে, ওয়েট, সম্ভবত এখানে একটা প্রশ্ন আছে, আমি দেখে আসি। ওকে, ওকে, এত গ্রাম কপার সালফেট প্রসেস করলে কতটি? আচ্ছা দেখো তো এই প্রবলেমটা পারা যায় কিনা। 15 নম্বর। 15 নম্বর দেখো তো পারো কিনা। প্রথমে n এর মানটা বের করব না? কতটি অণু তৈরি করেছে? হ্যাঁ, আমি হচ্ছে যে ফর্মুলাটা বললাম, হ্যাঁ এই ফর্মুলা দিয়ে ট্রাই করো একটু, অন্যভাবে করা যায়, ঠিক আচ্ছা। আছে?
আমি যেটা মানে আমি জাস্ট হচ্ছে তোমাকে এইটা প্র্যাকটিসটা দেখাই। তুমি যখন এটা করতে থাকবা, আমি হচ্ছে এরকম হয়েছে আমার ওই যখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোচিং করি, তো দেখা গেছে ওইগুলা বড় বড় অঙ্ক, হ্যাঁ, আহ, আমি 30 সেকেন্ডের মধ্যে করতে পারতাম এই ফর্মুলা ইউজ করে, এত পরিমাণে মানে ইউজ করছিলাম, প্র্যাকটিস করছিলাম। তো যেগুলা 3 মিনিট 4 মিনিট লাগে অঙ্ক করতে, তুমি এগুলা এক লাইনে করে ফেলতে পারবা। আচ্ছা, আমরা তো যে জায়গায় ছিলাম, তাহলে দেখো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে এই ধরনের প্রবলেম থাকে, যে অ্যাসিড ক্ষার সংক্রান্ত প্রবলেম, যেটা হচ্ছে টাইট্রেশনের প্রবলেম থাকে। এরপর হচ্ছে তোমার ওই যে ধাতুর ভেজাল নির্ণয় করতে বলে, এই ধরনের প্রবলেম থাকে না? এই চ্যাপ্টারের যত প্রবলেম আছে, তারপরে এই যে আমরা যে প্রবলেম গুলো মাত্র দেখলাম, যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কত গ্রাম সালফারিক অ্যাসিড বিক্রিয়া করবে, কতটুকু পাওয়া যাবে, এই টাইপের যত প্রবলেম আছে, সব প্রবলেম তুমি এইটা দিয়ে সলভ করতে পারবা, ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে। ওকে ভাইয়া। অথবা স্টোইকিওমেট্রিক ইকুয়েশন যেটা আছে, তো এই দুইটা ইকুয়েশন ইউজ করে, স্টোইকিওমেট্রিক ইকুয়েশন এবং এই দুইটা এই ইকুয়েশনটা, এই দুইটা ইকুয়েশন ইউজ করে এই চ্যাপ্টারে তুমি সব ম্যাথ করতে পারবা। বেসিক্যালি এই স্টোইকিওমেট্রিক ইকুয়েশন এবং এই ইকুয়েশন দুইটা একই জিনিস। দেখো কিভাবে আসছে আমি একটু বলি। এইদিকে খেয়াল করো তো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড 2, এইটাকে যদি একটু খেয়াল করো। আচ্ছা, তার আগে এটা বলি, এই ফর্মুলাটা আমরা লিখবো কিভাবে। ধরো আহ, আমার হচ্ছে এরকম আছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফারিক অ্যাসিড, হ্যাঁ, এই বিক্রিয়াটার জন্য যদি আমি আবার লিখি যে সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে 2 অণু পানি, তো এইখানে হয় 2, এই, তো এটাই তো ইকুয়েশন, রাইট? সো এই জি ভাইয়া। ইকুয়েশনের জন্য আমি যদি হচ্ছে তোমার এই এই ফর্মুলাটা লিখি, হ্যাঁ, এই ফর্মুলাটার একটা নাম দেই, এটা হচ্ছে যুগান্তকারী ফর্মুলা, যুগান্তকারী ফর্মুলা, ফর্মুলা। হ্যাঁ। এই যুগান্তকারী ফর্মুলাটা যদি আমরা লিখি, সেটা হচ্ছে কি, আমি রিলেশন বের করব কার কার মাঝখানে, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে সালফুরিক সালফিউরিক অ্যাসিড, অ্যাসিড। ধরো এদের মধ্যে আমি রিলেশন বের করব। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি, বেস, ক্ষার, হ্যাঁ। বেস, আর সালফুরিক অ্যাসিড কি, অ্যাসিড। আমি অ্যাসিড। কি করব, যে এই যে এই ফর্মুলাটা ইউজ করব, সামেশন অফ অ্যাসিড বা জারক। তো খেয়াল করো, যদি হচ্ছে ধরো আমার কোন একটা বিক্রিয়ায় একটা অ্যাসিড থাকে, ওই অ্যাসিডের মোল সংখ্যা এবং তুল্য সংখ্যা গুণ করে লিখবো। ধরো দুইটা যদি অ্যাসিড থাকে, সেই ক্ষেত্রে এই জন্য সামেশন দেয়া, তার মানে যতগুলো অ্যাসিড থাকবে তাদের মোল সংখ্যা এবং তুল্য সংখ্যা গুণ করে যোগ করব, বুঝাইতে পারছি? এখানে কি সামেশনটা কি এর মধ্যে কি সহগ? না না না, সামেশন মানে হচ্ছে যোগ, যোগ এই চিহ্ন দেওয়া মানে হচ্ছে যোগ বোঝাচ্ছি। আমি এক্সাম্পল দেখাবো, হ্যাঁ। আপাতত এটা দেখি, এই ইকুয়েশনের জন্য আমি যদি খেয়াল করি, এই ইকুয়েশনের জন্য যুগান্তকারী ফর্মুলা লিখবো, ওকে। তাহলে আমি কি ওকে করব, ভাইয়া। এন ইনটু ই, অ্যাসিড, অ্যাসিডকে সালফুরিক অ্যাসিড, ইকুয়ালস টু এন ইনটু ই, বেস, তার মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। এই লেখাটা কি বুঝছো? জি ভাইয়া, একটু বুঝেছি। আচ্ছা, তাহলে এইখান থেকে একটু খেয়াল করে যদি দেখি, এন মানে কি মূল সংখ্যা, তার মানে এন অফ সালফুরিক অ্যাসিড, রাইট, জি ভাইয়া। ইনটু এই ইটা কি, তুল্যাঙ্ক, তুল্য তুল্য সংখ্যা। সংখ্যা, তুল্য সংখ্যা। তাহলে সালফুরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, সালফুরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। এটা মুখস্থ মান, কিভাবে আসছে আমি এগুলো সব বলবো। সালফুরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। 2। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? 1। 1। কিভাবে আসছে আমি একটু এখানে বলে দেই। অ্যাসিড গুলার তুল্য সংখ্যা হয় যতগুলো হাইড্রোজেন থাকে সেটা, যতগুলো ও, H+ থাকে, তাহলে কয়টা আছে? 2টা। তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2। আমি যদি বলতাম HCl, HCl এর তুল্য সংখ্যা কত বলো? 1। ভেরি গুড। আমি যদি বলি H3PO4, সালফিউরিক ফসফরিক অ্যাসিড, তুল্য সংখ্যা কত? 3। 3। HNO3, নাইট্রিক অ্যাসিড, তুল্য সংখ্যা কত? 1। চমৎকার। আর সোডিয়াম হাইড্রোক্সাইড বেস গুলার হয় যতগুলো OH থাকে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত হবে? 1। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি বলতাম, তাহলে 2টা হতো। জি, তুল্য সংখ্যা হচ্ছে 2, বুঝতে পারছো?
জি তাহলে ভাইয়া। এখানে আমি কি করব, n অফ সালফিউরিক অ্যাসিড ই অফ সালফিউরিক অ্যাসিড, তার মানে এখানে কত 2 জি ভাইয়া। ইকুয়ালস টু n মানে কি n অফ সোডিয়াম হাইড্রোক্সাইড জি ভাইয়া। ইনটু ই কি তুল্য সংখ্যা, 1। সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত 1, এতটুকু কি বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই লাইনটা লেখা বুঝছো? হ্যাঁ। এবার এই জায়গায় ভালো করে একটু খেয়াল দাও তো, এই যে স্টয়কিওমেট্রিক ইকুয়েশন এই জায়গাটাতে, এই ইকুয়েশনটাতে এই এখানে, ইকুয়েশনটা। হ্যাঁ এইখান থেকে আমি কি এটা লিখতে পারি, খেয়াল করো তো, এই 1টাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে গুণ করলাম, 2টাকে n অফ সালফিউরিক অ্যাসিডের সাথে গুণ করলাম, সো 2 ইনটু n অফ, আড়াআড়ি গুণ। হ্যাঁ হ্যাঁ আর গুণ করলাম, 2 ইনটু n অফ সালফিউরিক অ্যাসিড ইকুয়ালস টু 1 ইনটু n অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, লেখা যায় কি? হ্যাঁ, দুইটাই তো আচ্ছা, সেম হয়ে যায়। দেখো তো তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা কি সেম না? হ্যাঁ। তাহলে আমি যে একটু আগে বললাম যে স্টয়কিওমেট্রিক ইকুয়েশন এবং এই যে ইকুয়েশনটা, সেই দুইটা ইকুয়েশন আসলে একই জিনিস, রাইট? জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটু দেখো আমি আসলে লিখবো কিভাবে, হ্যাঁ এই জিনিসগুলো আমি কিভাবে লিখবো। তাহলে খেয়াল করো, তোমার যেইখানে তুমি তুল্য সংখ্যা ব্যবহার করতে পারো তখন তুমি ব্যবহার করবে এই যুগান্তকারী ফর্মুলাটা, ওকে? ওকে ভাইয়া। যখন তুল্য সংখ্যা জানবা, তুল্য সংখ্যা বের করতে বললে? না তুল্য সংখ্যা যদি তোমার জানা থাকে, ধরো তোমার কোন একটা কোশ্চেন আসছে, যেমন কি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিড এই ধরনের প্রশ্ন আছে, তাহলে তুমি এখানে কি করতে পারো, স্টয়কিওমেট্রিক ইকুয়েশন দিয়েও ম্যাথ করতে পারো, তোমার এই যে যুগান্তকারী ফর্মুলা দিয়েও করতে পারো, বুঝাইতে পারলাম? জি ভাইয়া। তুমি কোনটা করবা, তুমি এই যুগান্তকারী ফর্মুলা ইউজ করবা, ওকে? আচ্ছা। তুমি এই চ্যাপ্টারে যত প্রবলেম আছে সব প্রবলেম এই যুগান্তকারী ফর্মুলা ইউজ করে করবা, ওকে? আচ্ছা, তাহলে কি ওটা করব না, ওই যে কি জানি এটা, স্টয়কিওমেট্রিক এসপিএম নাম? ইকুয়েশন, তাহলে হ্যাঁ, এটা করব স্টয়কিওমেট্রিক না? ইকুয়েশন করবা, করবা কখন করবা, যখন তুমি তুল্য সংখ্যা ধরো পারতেছো না বা জানতেছো না, সেক্ষেত্রে করবা। তুল্য সংখ্যা কি শুধু মানে এসিড আর ক্ষারের না মধ্যে আসে না? না না না, সবকিছুর জন্য আমি বাইরেও বের আছে? করে শিখিয়ে দিব, হ্যাঁ ও। ধাতু অধাতু, তারপর হচ্ছে তোমার লবণ, জারক বিজারক সবগুলোর জন্য দেখাই দিব। তো এইখান থেকে এখন আচ্ছা, একটু ইনশাআল্লাহ। আমি হচ্ছে এই জিনিসটা একটু সাম আপ করি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো জিনিসটা, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড ইকুয়ালস টু সোডিয়াম সালফেট প্লাস পানি, সমতা করলে কত হয়, এখানে 2 এখানে 2, এই 2 তাই না? হ্যাঁ। আচ্ছা, তো এইখান থেকে আমি যদি লিখি যুগান্তরকারী ফর্মুলা, যুগান্তরকারী ফর্মুলা, যুগান্তরকারী ফর্মুলাটা লিখবো আমি, যুগান্তরকারী ফর্মুলা। আচ্ছা, এখন খেয়াল করো, তোমার ধর আমি বললাম রিলেশন বের করবো হচ্ছে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড, তাহলে আমরা কি লিখবো? n into e রাইট, n ইনটু ই, is equals to n into e. রাইট n ও, ইনটু ই। এখানে আবার এসিড ক্ষার লিখতে হবে? আচ্ছা, লিখতে হবে না, এটা হচ্ছে কি বোঝার জন্য, হ্যাঁ তোমার যদি রিটেনে আসে তখন তো তুমি ডিরেক্টলি এগুলো কিচ্ছু লিখবে না, তুমি ডিরেক্টলি মান বসানো শুরু করে দিবা, ঠিক আছে? বাট আমি বোঝার জন্য জি তোমাকে ভাইয়া। লিখতেছি, ধরো এক পাশে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম আর এক পাশে কি n ইনটু ই সালফিউরিক অ্যাসিড, ওকে? জি ভাইয়া। আচ্ছা, তারপর আমরা কি করব, এখানে n অফ সোডিয়াম হাইড্রোক্সাইড এর মান কত, সোডিয়াম হাইড্রোক্সাইড এর মান কত 1 ইকুয়ালস টু n অফ সালফিউরিক অ্যাসিড ইনটু 2, এটুকু কি বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, খেয়াল করো তো, যে প্রশ্নটা আমাদের ছিল এর আগে, এখানে কি বলছিল যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে, তাই না? সো এরপর আমরা কি করতাম, জি ভাইয়া। এই যে 40 গ্রাম, সো 40 ডিভাইডেড বাই 40 ইন্টু 1 ইকুয়ালস টু কি W বাই 98 ইন্টু 2, এটাই করতাম না? জি ভাইয়া। এখান থেকে আমরা W বের করতাম, ওকে? জি। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এবার খেয়াল করো, যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে, ধরো তুমি এই বিক্রিয়া জানো না, হ্যাঁ
এবং এই যুগান্তরকারী ফর্মুলার জন্য তোমার হচ্ছে ইকুয়েশন লিখতে হবে না, এটা মাথায় রাখবা। যুগান্তরকারী ফর্মুলার জন্য তোমার ইকুয়েশন লেখার কোনো দরকার নাই। তোমার জাস্ট কি আচ্ছা, জানতে হবে? তুল্য সংখ্যা জানতে হবে। কি জানতে হবে? তুল্য সংখ্যা। হ্যাঁ, ধরো আমি এই ধরনের একটা প্রশ্ন করলাম, ধরো আমি তোমাকে বললাম 20 গ্রাম HCl কে প্রশমিত করতে 20 গ্রাম HCl কে প্রশমিত করতে প্রশমিত করতে 1 মোলার 20 মিলিলিটার সালফারিক অ্যাসিড মেশানো হলো। আচ্ছা, এটা HCl না, এটা হচ্ছে তোমার ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড দেই। সোডিয়াম হাইড্রোক্সাইড কে প্রশমিত করতে HCl মেশানো হলো। আমি ভ্যালুগুলো ইচ্ছা মতো দিতেছি, হ্যাঁ। আচ্ছা, পূর্ণ প্রশমিত করতে আরো HCl যোগ করা হলো। HCl এর ভর কত? প্রশ্নটা পড়ো, বুঝছো কিনা দেখো। প্রশ্ন পড়েছো? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা এখানে কি করব? আমরা হচ্ছে যুগান্তকারী ফর্মুলা ইউজ করা ট্রাই করব। ওকে, তাহলে এখানে খেয়াল করো তো কি কি দেয়া আছে। সালফারিক অ্যাসিড আছে, হ্যাঁ, HCl দেয়া আছে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে, রাইট? জি ভাইয়া। তাহলে আমরা ফর্মুলায় কি বলছিলাম, যে সামেশন অফ n ইনটু E অফ অ্যাসিড ইকুয়ালস টু সামেশন অফ n ইনটু E অফ কি বেজ। বেস। তার মানে অ্যাসিড গুলা যত থাকবে, প্রশ্নের যতগুলো অ্যাসিড থাকবে সবগুলাকে আমরা একপাশে যোগ করব, তাদের মূল সংখ্যা এবং তুল্য সংখ্যা গুণ করে। আর যতগুলা বেস থাকবে তাদের মূল সংখ্যা তুল্য সংখ্যা গুণ করে একপাশে যোগ করব। বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে এখানে খেয়াল করো তো আমরা কি লিখবো, n অফ সালফুরিক অ্যাসিড ইনটু E অফ সালফুরিক অ্যাসিড, এটুকু কি বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, প্লাস n অফ HCl ইনটু E অফ HCl, বুঝছো? জি ইকুয়ালস টু ভাইয়া। n অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু E অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, এটুকু কি বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, আমার কাজ শেষ। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমার প্রশ্নে যে যে ইউনিটে দেয়া আছে ওই ইউনিট গুলোতে আমি কনভার্ট করব। তাহলে এখানে দেখো তো, সালফিউরিক অ্যাসিড কিসে দেয়া আছে? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কি দেয়া আছে? SMV। না, সালফিউরিক অ্যাসিড দেয়া আছে কি, আমার এখানে এস দেয়া আছে, ঘনমাত্রা এস দেয়া আছে, আর কি এস দেয়া আছে? ভি দেয়া আছে। ভি দেওয়া আছে। তাহলে এস আর ভি এর সাথে আমার মূল সংখ্যার সম্পর্ক আছে, এরকম ফর্মুলা কি? S is equals to n equal to N is equals to SV। এসভি, রাইট। তাহলে আমার কি করতে হবে, এই মূল সংখ্যাটাকে এসভি তে কনভার্ট করতে হবে। বুঝাতে পারলাম? এখানে কি মিলিলিটারকে লিটার নিয়ে যাব না? ডেফিনেটলি ডেফিনেটলি, এই ভিটাও অবশ্যই লিটার নিতে হবে। তাহলে আমরা এখানে লিখবো কি বলতো, 1 ইন্টু 20 ডিভাইডেড বাই 1000, বুঝছো? জি ভাইয়া। ইন্টু ই অফ সালফ্রিক অ্যাসিড মানে কি? 2। রাইট, 2। তারপর হচ্ছে প্লাস, এখানে কি বলছে, এন অফ HCl। দেখো তো HCl আমার কি চাইছে প্রশ্নে? ভর কত? রাইট, ভর। ভর চাইছে, ভর মানে কি আসলে গ্রাম চাইছে, কতটুকু, কত গ্রাম HCl, রাইট? হ্যাঁ, তাহলে আমি এই মোলের সাথে গ্রামের সম্পর্ক আছে এরকম ফর্মুলা কি জানি? W/M। ভেরি গুড, W/M। সো আমার এখানে W অফ HCl
এম অফ এইচসিএল মানে কি বলতো? আণবিক ভর। রাইট, তাহলে এইচসিএল আণবিক ভর তো আমরা জানি কত বলো? 36.5। 36.5। ভেরি গুড। ইনটু ই অফ এইচসিএল, বলো তো এইচসিএল এর তুল্য সংখ্যা কত? 1। চমৎকার, ভেরি গুড। ইকুয়ালস টু, এবার দেখো এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে প্রশ্ন নাম্বার কি দেয়া আছে? ডাব্লিউ এর মান দেয়া। চমৎকার, তাহলে এখানে আমরা কি করতে হবে? আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে হচ্ছে জি ভাইয়া। 20 ডিভাইডেড বাই কত হবে? 40। ভেরি গুড। সো 40 ইনটু সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত? 1। 1। সো এখান থেকে WHCl এটার মান কি বের করা যাবে? সবগুলো দেয়া আছে, পারা যাবে না? জি ভাইয়া। তো এখান থেকে W অফ HCl বের করবা, শেষ। এই ধরনের প্রশ্ন পারা যাবে আসলে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এইখান থেকে আমাদের বেসিক্যালি যেটা জানা দরকার সেটা হচ্ছে কি, তুল্য সংখ্যা জানতে হবে। কি জানতে হবে? তুল্য সংখ্যা। জি, চলো আমরা এখন একটু দেখে আসি তুল্য সংখ্যা কিভাবে বের করে। দেখবো নাকি সামনে আগাবো? হ্যাঁ দেখান।